ঠিক আছে, মাইক ঠিক করতে পারি, দেশটাকে ঠিক করবো বলছি, রাজ্যটাকে ঠিক করবো, মাইক ঠিক করতে পারবো না? সাথী সভাপতি, শ্রদ্ধেয় গুরুজনেরা, যুব তরুণ সাথী বন্ধু ভাই মা বোনেরা, 7 দফা ভোট 4 দফা হয়েছে। 4 দফাতেই গোটা দেশে বিজেপির দফা রফা হয়ে গেছে। প্রথমে কি বলেছিল 405, আপনারা বলছেন। এখানে অমিত শাহ কি বলেছিলেন 35। এখন কোন বিজেপির নেতা সেটা বিশ্বাস করে না। কেন বলেছিল? আমরা বললাম ভোটটা হবে রুটি রুজির প্রশ্নে, কৃষকের ফসলের দামের প্রশ্নে, সারের কালোবাজারির প্রশ্নে। আমরা বললাম বেকার ছেলে মেয়েদের কাজের প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, স্বাস্থ্যের প্রশ্নে, রাস্তাঘাট ব্রিজ রেল লাইনের প্রশ্নে, কল কারখানার প্রশ্নে, মহিলাদের সমান অধিকার মান মর্যাদা, তার জন্য আদিবাসী তপশিলি সংখ্যালঘু মানুষ তাদের অধিকার সুনিশ্চিত করার জন্য। বিজেপি কি বলল? দেশের সরকার চালাচ্ছে। ওরা তো বলতে পারত মোদীজি আয়েঙ্গে, अच्छे दिन लाएंगे বলেছিলাম 10 বছর আগে, তো 10 বছর হয়ে গেছে, अच्छे दिन চলে এসছে বলেছে। ওরা তো বলতে পারত, বিজেপি বলেছিল বছরে 2 কোটি বেকারকে কাজ দেবে, তাহলে 10 বছরে 10 দুগুণে 20 কোটি বেকারের কাজ দিয়ে দিয়েছে। এবার বাকি কয়েক কোটিকে চাকরি দেওয়ার জন্য বলুন, বলছে। বলেছিল কৃষকের আয় দ্বিগুণ করব, আবার বাবু যত প্রাণ পারিশ্রমিক বলে তার 100 গুণ। বিজেপি যখন বলল কৃষকের আয় দ্বিগুণ করব, মমতা বলল আমি তো 3 গুণ করেই দিয়েছি। আজকে কৃষকরা আন্দোলন করছে গোটা দেশে তার ফসলের বাজারের জন্য, তার ফসলের দামের জন্য, তার বিজলি, তার সার, তার কীটনাশক, তার বীজ, তার ডিজেল, সব দাম বেড়ে গেছে। এই লড়াই পার্লামেন্টের মধ্যে নিয়ে যেতে হবে। গত কয়েক বছর করোনার সময় থেকে কৃষকরা রাস্তায় দাঁড়িয়ে যখন লড়াই করছে, ওদেরকে দিল্লিতে ঢুকতে দেয়নি বিজেপি। আর আমরা বলছি কেন ঢুকতে দেয়নি? কারণ পার্লামেন্টের মধ্যে যারা কৃষকের কথা বলবে, কৃষকের লড়াইয়ের কথা বলবে, তারা পার্লামেন্টে নেই। যারা চিট ফান্ডের টাকা চুরি করেছে, যারা সারদা নারদায় টাকা খেয়েছে, যারা 100 দিনের কাজের টাকা খেয়েছে, যারা কালবাসের টাকা চুরি করেছে, যারা ঘরের টাকা চুরি করেছে, যারা শিক্ষক নিয়োগের দুর্নীতি করেছে, গোটা দেশে যারা দুর্নীতি করেছে, লুট করছে, তারা সব ওখানে ঢুকে পড়েছে বা তাদের প্রতিনিধি ঢুকে পড়েছে। আমরা বিপ্লব মিত্রকে কেন ক্যান্ডিডেট করলাম, কেন দীক্ষিতাকে করলাম, কেন মনোদীপকে করলাম? বিজেপি তৃণমূল হলে তো শত্রুঘ্ন সিনহা, নাহলে কোনো একটা ভিলেন, নাহলে নায়িকা, নাহলে গায়িকা, তারা খারাপ না। টিভি সিরিয়াল থেকে কাউকে নিয়ে এসে দাঁড় করাতো, সিনেমা থেকে কাউকে দাঁড় করাতো, আর তারপরে বলতো আমাদের দিনে পয়সায় দেখতে পাবেন, ভোট দিন। তাহলে আমাদের দেখলে হবে, খরচা আছে। এটা কোনো সিনেমা নয়, কোনো সিরিয়াল নয়, এটা লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচন মানে আমাদের যা দশা হয়েছে মানুষের এবং দেশের, সেই দশা পাল্টাতে হবে। দশা কি করে পাল্টাবে? তার জন্য দিশা পাল্টাতে হবে। দিশা কি করে পাল্টাবে? তার জন্য নীতি চাই, তার জন্য লক্ষ্য চাই, তার জন্য কর্মসূচি চাই, তার জন্য মানবদরদী মন চাই। লুটেরা কখনো কাজ করতে পারে না। 34 বছর আমাদের বামফ্রন্ট সরকার ছিল। আমরা কি বলেছিলাম? যোদ্ধা জমিদারদের হাত থেকে জমি নিয়ে লাঙল যা জমি তা। যারা উদ্বাস্তু মানুষ এসেছিলেন, ছিন্নমূল মানুষ এসেছিলেন, তাদেরকে জমি দেওয়া, কলোনি তৈরি করা। তৃণমূল কি করছে? জোর যার হলুদ তার, বন্দুক দেওয়ার জমিদার। সন্দেশ খেলতে দেখলেন না? গোটা রাজ্যের লুটে রাজত্ব হয়নি? তাহলে একটু উল্টোটা। আমরা পঞ্চায়েতি ব্যবস্থা তৈরি করলাম, আমরা ফুটবল ভাগ থেকে শুরু করেছিলাম। তারপরে দিল্লিতে কংগ্রেসের সরকারের আমরা সমর্থন করলাম, মনমোহন সিং এর ইউপি-1 সরকার। আমরা 100 দিনের কাজের আইন নিয়ে এলাম।
আজ পর্যন্ত বছরে 100 দিনের কাজ বিজেপি তৃণমূল করাতে পারলো না। আমরা বলেছিলাম আরো কিছুদিন থাকলে 100 দিনটা 200 দিন হবে, 200 দিনটা 300 দিন হবে, কারণ মানুষের হাতে কাজ চাই। দলে দলে ছেলেপুলেরা পরিযায়ী শ্রমিক হচ্ছে, এখানে কাজ নেই। বিজেপি এসে কি বললো? বললো এই 100 দিনের কাজটা তুলে দিতে হবে। মোদী নিজে বললেন পার্লামেন্টে, আমি তখন এমপি ছিলাম 2014-তে, বললেন গड्ढा खोदने के दिया गया है, गड्ढा खोदने। আর তৃণমূল কি করলো? ওরে বাবা এত টাকা, তাহলে যার জব কার্ড হওয়ার কথা তার জব কার্ড নেই, যার জব কার্ড আছে তার কাজ নেই, যার কাজ আছে তার টাকা নেই, টাকাগুলো লুট করেছে। তাহলে আমরা হলাম আইন, কংগ্রেস আর সিপিএম মিলে, বামপন্থীরা মিলে। বিজেপি এসে টাকা কমালো, আর তৃণমূল যা টাকা পেল সে খেয়ে উঠে গেল। কেন বললো? কারণ মমতা ব্যানার্জি বলেছিলেন এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই। বাংলাকে অনেক এলোমেলো করে দিয়েছে আর অনেক লুটপাট হয়েছে। এই জন্য আমরা বললাম এই লুটেরাদের তাড়াতে হবে। মনে আছে গত বছর থেকে বলছি চোর ধরো জেল ভরো। কেন বললাম? সিপিআইএম বলতে পারে চোর ধরো জেল ভরো, বিজেপি বলতে পারবে? তৃণমূল বলতে পারবে? আমরা তৃণমূলের নামও বললাম না, আমরা বললাম চোর ধরো জেল ভরো। মদন মিত্র থেকে আরম্ভ করে তৃণমূলের সব নেতারা বললো আমাকে গাল দিচ্ছে। আর আরে আপনাদের নাম করলে আমরা তো বলছি চোর ধরো জেল ভরো, বলো ওই হলো। তৃণমূল বুঝে গেল, পুলিশ বুঝলো না। যদি পুলিশ চোর ধরতো প্রথম থেকে, তাহলে অনুব্রত মন্ডল এত বার বাড়ত, জ্যোতিপ্রিয় মল্লিক এত রেশনের চাল চুরি করতে পারত, আইসিডিএসের খাবার, মিড ডে মিলের খাবার, বাচ্চাদের মুখের গাছ চুরি করতে পারত, 100 দিনের কাজের টাকা হজম করতে পারত, ঘরের টাকা হজম করতে পারত। পুলিশ কি করলো রাজ্যে? মমতা পুলিশ মন্ত্রী। আমি এসব পুলিশ কনস্টেবলদের দোষ দিই না, যারা বড় বড় অফিসার উপরি কামাইয়ের জন্য তারা চোরদের ধরার বদলে চোরদের পাহারা দেওয়া হলো। বিজেপি আর তৃণমূলের মধ্যে মহা আনন্দ। আমরা বললাম চোর ধরো জেল ভরো, বিজেপিও দেখলো, চোর দেখলো কিন্তু ধরলো না, ওকে বিজেপি ধরে নিল। আজকে তৃণমূল যারা বিজেপির নেতা বাংলায়, তারা কারা? কোথেকে এলো? ছিল বিজেপি? কোথেকে এলো? এই শুভেন্দু, এই জিতেন তিওয়ারি, এই অর্জুন সিং, কারা এরা? এই জন্য আমরা বললাম আসলে এদের গুদামটা এক, শুধু শোরুমটা আলাদা। কখনো বিজেপি ঝান্ডা ধরে, কখনো তৃণমূলের ঝান্ডা ধরে, কিন্তু একই কাজ করে। এখানে খানাগুলো এমএলএ বিজেপি, তৃণমূল যা যা করে সে তার থেকে আলাদা। যারা ব্যবসায়ী দোকানদার তারা জানেন না কিভাবে তোলাবাজি করছে। পঞ্চায়েতে যারা বিজেপি যেখানে পেয়েছে তারা কিরম চালাচ্ছে, আমরা এখানে গর্বের সঙ্গে বলতে পারি। আর এই জন্য মানুষ এখানে এই দম্পতিকে প্রদান করেছে। আমাদের কত লড়াই, ব্যালট পর্যন্ত চিবিয়ে খেয়ে দিয়েছে, ব্যালটের বাক্স ফেলে দিয়েছে পুকুরে। এখানে তারকেশ্বরে ব্যালট নষ্ট করেছে। আর আমাদের মহিলা নেত্রী বললেন আলো বুঝিয়ে আক্রমণ করেছে, পুলিশের সহায়তায় লুট করেছে, বিডিও এসডিও ডিএম এর সহায়তায় করেছে। কিন্তু মানুষ যদি একবার মুখে দাঁড়ায়, কোন চোর চোরটাদের সাহস হবে না মানুষের রায়কে উল্টে দেওয়া। আমরা এসব চোখের মানুষকে আমি সেলাম জানাচ্ছি, লাল সেলাম জানাচ্ছি। লড়াই কিরম করতে হয় আপনারা শিখছেন। অনেকে হচ্ছে মুর্শিদাবাদের সেলিমদা দেখিয়ে দিল কিরম লড়াই করতে হয়, আর আমি শিখলাম কি করে। পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদের মানুষ, হুগলির মানুষ, বর্ধমানের মানুষ, বীরভূমের মানুষ, নদিয়ার মানুষ, তারা দেখালো কিভাবে নিজের ভোটটাকে রক্ষা করতে হয়। আর ওই তৃণমূলের বি টিম বিজেপিকে সরিয়ে লাল ঝান্ডা বামপন্থী কিরম সামনে এগিয়ে আসতে পারে। বিরোধী সাজিয়েছিল বিজেপি, আর আছে বিজেপি। গোটা দেশে হাওয়া পাতলা হয়েছে, এখানে হাওয়া পাতলা হয়েছে। মমতা ব্যানার্জি খুব বিপদে পড়েছেন, কারণ উনি বলেছিলেন লাল ঝান্ডাকে শেষ করে দেবো, বলেননি? এই শুভেন্দু কিষেনজিকে নিয়ে এসে, মাওবাদীদের নিয়ে এসে AK-47 ল্যান্ডমাইন নিয়ে সালকু সোরেনদের খুন করে কি বলেছিল যে মেদিনীপুরে লাল ঝান্ডা কেন, লাল ন্যাকড়াও খুঁজে পাওয়া যাবে না। এখন তার খাস তালুকে সায়ন ব্যানার্জি কিরম লড়তে দেখেছেন, ও
বিচারপতি বলছে আমাকে বিজেপি দাঁড় করালো, কিন্তু বিজেপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখছি সবাই লাল ঝান্ডার মিছিল করছে, বামফ্রন্টের মিছিল করছে। বলো না প্রশ্ন, যারা ভিডিও দেখেন না সোশ্যাল মিডিয়ায়। আচ্ছা কেন বলবো? মমতা যে বলেছিল যে সিপিএম কে দূরবীন দিয়ে দেখা যায় না, এখন কৃষি ভাইপো সিপিএম কে গাল না দিয়ে জল ছয় না, সকাল উঠে রোজ গাল দিচ্ছে। তাই সাজানো নাটক এটা ছত্রভঙ্গ হয়ে গেছে। যারা তৃণমূল করেছিল আর শুভেন্দুর মতো বলেছিল লাল ঝান্ডাকে শেষ করে দেবে, লাল ঝান্ডা কোনো চিট ফান্ডের টাকায় কেনা 1.5 গজ কাপড়ের টুকরো না। কৃষক আন্দোলন করে, ক্ষেত মজুর আন্দোলন করে, দিন মজুর আন্দোলন করে, হকার আন্দোলন করে, যুবরের বেকারি বিরোধী আন্দোলন করে, ছাত্ররা শিক্ষার আন্দোলন করে, শিক্ষকরা তাদের মর্যাদার জন্য আন্দোলন করেছে, মহিলা তাদের সমানাধিকারের জন্য লড়াই করেছে, আদিবাসী তপশিলি মানুষ, অসংখ্য সংখ্যালঘু মানুষ তাদের বুকের যে রক্ত দিয়েছে, তবে এই ঝান্ডা লাল হয়েছে। আজকে দাঁড়িয়ে अमित शाह এসে জিজ্ঞেস করলেন নবান্ন 14 তলায় উঠে, इतना खिलाया इतना पिलाया फिर लाल झंडा कहां से चला आया। মমতাকে কন্ট্রাক্ট দিয়েছিল না যে লাল ঝান্ডা শেষ করবে। আর তৃণমূলকে বলি বেশি হাত ডাক করো না। শুভেন্দু বলেছিল তৃণমূলের ঝান্ডা নিয়ে যে লাল ঝান্ডা থাকবে না, এখন কি করলো? ওই তৃণমূলের ঝান্ডাটাকে ন্যাকড়া বানিয়ে বিজেপির নেতাদের পেছন মুছতে চলে গেছে দিল্লিতে। শিক্ষকদের জিপ কাটছে। আচ্ছা বলুন আপনারা, আমি বলছি তৃণমূল লোকজনকে জিজ্ঞেস করবে 10 বছর আগে যখন এখানে সন্ত্রাস শুরু করেছিল, তখন এই তৃণমূলের যে ঝান্ডা তাতে মাঝখানে মমতার মুখ লাগানো থাকতো, শুভেন্দু লাগিয়েছিল শতদার্থ থেকে, মনে আছে? এখনো পুরনো ঝান্ডা একটা দুটো তৃণমূলের মধ্যে ডাকটার মতো পাওয়া যাবে। আচ্ছা এখন কি ঝান্ডার মধ্যে মমতার মুখ থাকে? জানেন কেন থাকে না? মমতা হলো সেই তো হবে এই ঝান্ডা নিয়ে ঝাঁকড়া করে বিজেপির কাছে চলে যাবি, ওদের চেয়ার টেবিল মুছবি, পেছন মুছবি, তখন তো আমার মুখটা রাখিস না, খুব বেজ্জতি হয়ে গেছে। এই জন্য তৃণমূলের ঝান্ডায় মমতার মুখ লাগায় না। আপনাকে প্রমাণ করতে হবে। সুতরাং এই জন্য বেশি বড় বড় কথা বলতে নেই। আমাদের লাল ঝান্ডায় কি সিম্বল, প্রতীক কি? কারণ মুখ আছে? যদি ওষুধ মুখ আছে, বিমান বসুর আছে, সীতারাম ইয়েচুরি আছে, মার্কসের আছে, লেনিনের আছে, কি আছে? কাস্তে। কাস্তেটা কার হাতিয়ার? কৃষকের। তাহলে কাস্তে যদি মাঠে না নামে, তাহলে আপনার গোলায় ফসল আসবে না, আমাদের পেটে ভাত জুটবে না। আর সেই কাস্তেটা যদি পার্লামেন্টে না যায়, তাহলে কৃষকের অধিকার কখনো প্রতিষ্ঠিত হবে না। এই জন্য কাস্তে। কাস্তের সঙ্গে কি আছে? হাতুড়ি। একটা রাস্তার ধারে যে ইট ভেঙে খোয়া করছে, খাদানে যে কাজ করছে, একটা সাইকেলের চাকা মেরামতি করুন, হাতুড়ি লাগে তো? তাহলে দেশটাকে মেরামতি করতে হলে, রাজ্যটাকে মেরামতি হলে বড় হাতুড়ি লাগবে তো, মজবুত হাতুড়ি লাগবে তো। কোন ব্যক্তির ব্যাপার না, শ্রমিকের হাতিয়ার। যারা বলছে আমরা এই টাকা দিচ্ছি, ওই টাকা দিচ্ছি, এই ভাতা দিচ্ছি, ওই ভাতা দিচ্ছি, ও বলছে আয়ুষ্মান ভারত, এ বলছে স্বাস্থ্য সাথী। আর আমরা জানি অসুস্থ হলে হেলথ সেন্টার থেকে ডাক্তার খুঁজে পাওয়া যাবে না, রেফার করে দেবে কলকাতা, চেন্নাই, তাই তো? হায়দ্রাবাদ যেতে হবে। তাহলে কিসের এত বড়াই? আমরা যখন ইউপি 1 সরকার হয়েছিল, আমরা রুরাল হেলথ মিশন করেছিলাম, আমরা ন্যাশনাল হেলথ মিশন করেছিলাম। সেখানে সমস্ত প্রাইমারি সাবসিডারি হেলথ সেন্টারগুলোকে হাসপাতালের মতো উপযোগী পরিকাঠামো গড়ে তুলেছিলাম। আমরা সব সাব ডিভিশনাল হাসপাতালগুলোকে একটা আপগ্রেড করেছিলাম। এখন ডাক্তার নেই, নার্স নেই, যেমন স্কুলে শিক্ষক নেই। এমন স্কুল আছে গরমের ছুটির পরে দেখবেন শুধু যে মিড ডে মিল রান্না করে সেই আছে, হেডমাস্টারও নেই, টিচারও নেই, অ্যাসিস্ট্যান্ট টিচারও নেই। ভাবে পড়াশোনা। তাহলে যারা বলছে আমি তোমাকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিচ্ছি, তুমি কত দিচ্ছ আর কত দিচ্ছ? বামফ্রন্ট আমলে ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য কত টাকা খরচ করতে হতো, আর এখন পড়ানোর জন্য কত টাকা খরচ করতে হচ্ছে? বামফ্রন্ট আমলে সরকারি শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসা করতে গেলে কত খরচ হতো, আর এখন কত খরচ হচ্ছে যখন প্রাইভেটে যাচ্ছেন, খরচ করছেন?
আপনি এখান থেকে যদি আরামবাগে যান, এখান থেকে যদি কলকাতা যান, 2011 সালের আগে আপনি কত খরচ করতেন পকেট থেকে, এখন কত টাকা খরচ হয়? আচ্ছা, অত হিসেব যদি না করেন, কেরোসিন তেল কত টাকা লিটারে কিনতেন 2011 আগে, আর এখন কত টাকা লিটারে কেনেন? সারের দাম মনে আছে? শিলাদিত্য মমতাকে তৃণমূলের সবাই বলেছিল, দিদি দিদি একটু সারের দাম দেখবেন, বলে ওটা বাংলাদেশ ভারতে বলেছিল ওরা পুলিশকে, আর পুলিশের দল এসেছিল, সঙ্গে সঙ্গে পাকড়াও করে দিয়েছিল, প্রশ্ন করতে পারবে না। তারপর থেকে মোদী মমতার মিটিং এ এরকম করে ঘিরে রেখে দেয়, মোদী মমতা ছেড়ে দিন, অভিষেকের মিটিং এ যদি 200 লোক থাকে, 2000 পুলিশকে দিয়ে ঘিরে রাখে, যাতে কেউ ধারে কাছে না আসতে পারে। কারণ একজন চর মেরেছিল একটা বেকার ছেলে, কেন মেরেছিল? তৃণমূলের ছেলে, কারণ তাদের নামে টাকা নিয়েছিল, তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছিল। আমাকে ঘাটালে একটা 2016 নির্বাচনের সময় একটা তৃণমূলের ছেলে এসে বলল, জানেন তৃণমূলকেও দেখে না কেন? বলে মামা ভাগ্নেকে দেখে না। আমার মামা তৃণমূলের নেতা ছিল, আমার মা টাকা ধার করে বন্ধ করে 3.5 লক্ষ টাকা দিল, প্রাইমারিতে চাকরি হবে। তারপরে ওরা একটা নাম বললো, ও সে 6 লাখ টাকা দিয়ে দিল, মামা ওকে চাকরি দিয়ে দিল। আমার কথা হলো এরকম আপনাদের এলাকার কেমন করছে? মমতা ব্যানার্জি কি বললেন? আমি শুভেন্দুকে চাকরির কোটা দিয়েছিলাম মিদনাপুরে, বাঁকুড়া পুরুলিয়ার জন্য, ও সব চাকরি চাকরি দিয়ে দিল। তার মানে কি চাকরি খোলাখুলির মতো বেঁচেছে? আজকে এই যে ওমার সিট গায়েব, এই যে স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশনের দুর্নীতি, এই যে এতগুলো ছেলে চাকরি নিয়ে তো বিড়ম্বনা, কার জন্য? গোটা দুর্নীতির জন্য। যাদের চাকরি হয়নি, যোগ্য প্রার্থী, তারা ধর্ণা দিচ্ছিল। মমতা বারবার মিথ্যে কথা বলেছেন, স্টোপ দিয়েছেন, কমিটি করে দিয়েছেন, সেটাও ছেলেদের কমিটি হয়ে গিয়েছে, তারাও জেলে আছে। আর তারপরে আমরা আমাদের আইনজীবীরা লড়াই লড়ল, ওই ভুক্তভোগীরা গেলেন কোর্টে। এখন বলছে গোটা ক্যাবিনেট, মুখ্যমন্ত্রী এবং তার গোটা মন্ত্রিসভা, সবার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত এবং মামলা করতে হবে। শুধু ভোট চলছে বলে বললো এখন চলে গেলে মুশকিল আছে, জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত শুনানি হবে। তারপরে যেমন অনুব্রত গেছে, যেমন জ্যোতিপ্রিয় মল্লিক গেছে, মহাজনেরা যে পথে গমন করিয়াছেন, এই সব দুজনেরও সেই পথে গমন করবে, শুধু সময়ের অপেক্ষা। মমতা ব্যানার্জি মহাবিড়ম্বনায় পড়েছে। কোথায় বললো ইন্ডিয়া ইন্ডিয়া, তারপরে যে বিজেপি বললো 400, মমতা বললো আমি ইন্ডিয়াতে নেই। মনে আছে? আমাদের লোকজনকে বোঝাতে হচ্ছিল, মানে এক তৃণমূল সিদ্ধারাম চুরি মমতা সব একসঙ্গে চলে গেল ব্যাঙ্গালোরে, পাটনায়, মুম্বাইতে। আমি কি বলেছিলাম? হাওড়া স্টেশন থেকে যখন ট্রেন ছাড়ে দিল্লির জন্য, অনেক লোক ওঠে। সবাই কি দিল্লি যায়? কেউ বর্ধমানে নেমে যায়, কেউ আসানসোলে নেমে যায়, কেউ গয়ায় নেমে যায়, কেউ পাটনায় নেমে যায়। মমতা ব্যানার্জি, নীতিশ কুমার উঠেছিল, তারপরে একটু যাওয়ার পরে বলছে মুখ ধরপড় করছে, কারণ ইডিসি এর ফাইল আছে, ভাইপোকে বাঁচাতে হবে, ভাইপোর বউকে বাঁচাতে হবে, সোনা পাচার, গরু পাচার, কয়লা পাচার, এই সব অপরাধের টাকা কিভাবে বিদেশি বান্ধবীদের হাতে গিয়ে জমা করেছে এই অভিষেক, সেই সব তথ্য আমরা দিয়েছি কোর্টের কাছে, ইডিসিবি এর কাছে, বারবার দিয়েছি সিবিআইর কাছে। বুঝতে পারছেন না? হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে, অরবিন্দ কেজরিওয়ালকে জেল দিয়েছিল, জামিন হচ্ছে। আমার সহকর্মী, শান্তি আন্দোলনের কর্মী, সাংবাদিক প্রবীর পুরকাস্ত, তাকে মিথ্যা মামলা করেছিল। সুপ্রিম কোর্ট বলছে, গতকাল বলেছে যেটা মিথ্যা মামলা, ওকে ক্ষতিপূরণ দিতে হবে এবং বেকসুর খালাস করতে হবে। আর এখানে অমৃতা সিনহা বলছেন, বিচারপতিরা বলছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, আমরা বলছি চোর ধরো, জেল ভরো। ইডিসিবিআই একটা কাপড় গলার স্বর দিতে স্যাম্পল নিতে 6 মাস লাগিয়েছিল, মনে আছে? আচ্ছা, চিদম্বরমের পাঁচিল টপকে চলে গেল বাড়িতে ইডিসিবিআই, আর কাকু একটা, মানে মমতা ব্যানার্জি, তার ভাইপো, তার একটা চোরের পাতানো চোর কাকু, তার গলার স্বর নিতে কেন্দ্রের সরকারের 6 মাস লাগলো। আচ্ছা, তারপর নাটক করে নিল, একদম রাতারাতি গিয়ে নিয়েছে পিজি হাসপাতালে, মাঝরাতে নিয়ে গিয়ে তারপরে জোকায় নিয়ে গেছে, তার রিপোর্ট পেতে 4 মাস লাগলো। আচ্ছা, আপনি তো কফ পরীক্ষা করেন, মলমূত্র পরীক্ষা হয়, রক্ত পরীক্ষা হয়,
তাই তো? বুকের হাতটা ভেঙে গেলে, হাতটা ভেঙে গেলে তার এক্সরে হয়, কদিন লাগে রিপোর্ট নিতে? সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপি যারা বলছেন না বিজেপি তৃণমূলকে টাইম দেবে, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি 4 মাস লাগলো তার রিপোর্ট নিতে। যতক্ষণ না নমিনেশন জমা দিচ্ছে ততদিন পর্যন্ত রিপোর্ট আসছে না। বুঝতে পারছেন গাছটা কিরম? এখানে তো আলু হয়, যদি রসুন চাষ হতো হয় কি? আমি যেখানে ভোটে দিয়েছিলাম সেখানে রসুন চাষ হয়। আপনার রসুন তো ব্যবহার করেন, সবাই তো আর রসুন বর্জিত খাবার খায় না। রসুনে দেখবেন কুয়াগুলো আলাদা হয়, পেছনটা এক জায়গায় বাঁধা থাকে। বিজেপি তৃণমূল এরকম, কুয়াগুলো আলাদা কিন্তু পেছনটা নাগপুরে এক জায়গায় বাঁধা। এজন্য হেমন্ত সোরেন জেলে যায়, অরবিন্দ কেজরিওয়াল জেলে যায়, মমতা ব্যানার্জি আর তার ভাই নাটক করে, সব নাটক বন্ধ হয়ে যাবে। বিজেপি যে হাওয়া পাতলা হয়েছে, এবার যে মমতা ট্রেন থেকে নেমে গিয়েছিল আবার বলছে আমি ইন্ডিয়া ট্রেনে উঠবো। আমরা বললাম ভাই রিজার্ভেশন তো নেই, আর তোমার তো টিকিট ক্যান্সেল হয়ে গিয়েছে, তুমি তো বিনা টিকিটে ধরা পড়লে এমনি জেলে যাবে, অমনিও জেলে যাবে, ট্রেনের বাইরে থাকো আর ট্রেনের ভেতরে থাকো। বলে আমি ছাদে উঠে যাবো। কাকে বললো না? কি বলছে? পাগল হয়ে গেছে, মেলায় করে পাগলামি লক্ষণ দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমি বললাম পাগল হয়ে যাচ্ছে, উনি একটু শুধু দিলেন না, মাথা খারাপ হয়ে গেছে। আরে পাগল হলে মাথা খারাপ করেই পাগল হয়, কিন্তু সে আমি পাগল না। আমি মাথা খারাপ কেন বললাম? অনেক লোকের হুমকি দিয়ে যায়, আমাদের দেশে যে অবস্থা, মানসিক রোগীর সংখ্যা বাড়ছে, সেটা খারাপ বলা উচিত না, যার তার যে কোনো বলতে পারে। কিন্তু আমি বললাম কেন? কারণ এরা হচ্ছে শেয়ানা পাগল। একদিন বললো আমি সিএ সমর্থন করছি, বললো না ভাই কো গঙ্গাতে গিয়ে? তাহলে বাবা যখন সিএ সমর্থন করছিস কৃষি ভাই কো, তাহলে কি কেন করেছিলি? তার বলছে আমি বাইরে থেকে ইন্ডিয়াকে সাপোর্ট করবো, বললো না? কেন বললাম মাথা বিগড়েছে? আমি আপনার বলি না। আচ্ছা সকালে বললো যে আমি ইন্ডিয়া তৈরি করেছি, আমি ইন্ডিয়া। বিকেলে বলছে আমি বাইরে থেকে সমর্থন করবো। তার মানে কি? মেসেজটা কি দিল? আচ্ছা আপনি যদি পরিবারের সদস্য হন তাহলে কি বাইরে থেকে আসবেন? কি আসবেন? তার মানে বাইরে আছে। কে বাইরে করলো? কেন বাইরে গেলেন? শুধুমাত্র ভাইপো বলতে বাঁচানোর জন্য? আমরা বললাম বিজেপির ফাঁসিবাদের বিরুদ্ধে, যেভাবে গোটা দেশের দলিতদের বিরুদ্ধে, সংখ্যালঘুদের বিরুদ্ধে, আদিবাসীদের বিরুদ্ধে, মহিলাদের বিরুদ্ধে, শ্রমিকদের বিরুদ্ধে, কৃষকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিজেপি, তার বিরুদ্ধে আসা সবাই একসঙ্গে হল। মণিপুরে দেখছেন না, ওখানে আদিবাসী আর তপশিলি জাতির মধ্যে আজকে 1 মাস 10 দিন হলো প্রতিদিন দাঙ্গা হচ্ছে, খুন হচ্ছে, মহিলাদের ধর্ষণ হচ্ছে, ডবল ইঞ্জিনের সরকার আছে। একটা কথা বলছে কেন? আমাদের ওখানে তো মণিপুরে মেইতিও ছিল, নাগাকুকিও ছিল, আদিবাসীও ছিল, তপশিলীও ছিল, তাহলে কেন আজকে দাঙ্গা হচ্ছে? কারণ এখানে যেরকম মমতা ব্যানার্জির লোকেরা পুলিশকে দিয়ে ভোট লুট করেছে, ওখানে ওই রকম মণিপুরে যখন এই লোকসভা ভোট হয়েছে একেবারে AK-47 নিয়ে, AK-57 নিয়ে সন্ত্রাসবাদীরা বিজেপির হয়ে ভোট লুট করেছে, পুলিশের অস্ত্র নিয়ে। এখানে যেমন পুলিশের লাঠি চালাচ্ছে বামপন্থীদের মিছিল ভাঙার জন্য, ওই রকম পুলিশের অস্ত্র নিয়ে আসামের মণিপুরে বিজেপি দাঙ্গা করছে। দাঙ্গা মানে শুধু হিন্দু মুসলমান না, দাঙ্গা মানে শুধু মন্দির মসজিদ না, কোথাও খ্রিস্টানদের বিরুদ্ধে, কোথাও আদিবাসীদের বিরুদ্ধে, কোথাও তপশিলি জাতির বিরুদ্ধে। হাতরাসে দেখলেন না দলিত কন্যা, তার গণধর্ষণ হয়েছিল। যে গণধর্ষণ করেছিল তার জাতি আর মুখ্যমন্ত্রী যোগীর জাতি এক, ঠাকুর। হিন্দু সিনেমা দেখেন না, ঠাকুরদের দাপট। বলল ঠাকুরের বিরুদ্ধে কিছু বলা যাবে না, গোটা পরিবারকে নির্বংশ করল। যে সাক্ষী দেবে তার জিভ কেটে নিল। তার মা, আপনারা সব ভিডিও দেখেছেন, রাতের অন্ধকারে পুলিশ তাকে নিয়ে গিয়ে শ্মশানে নিয়ে যাচ্ছে পুড়িয়ে দেবে বলে, আর তার মা গাড়ির সামনে দাঁড়িয়ে, পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স না, বলছে আমার মেয়েকে একবার দেখতে দাও, একবার দেখতে দাও। দেখতে দেন। আচ্ছা হাসখালিতে হয়েছে এরকম হাতসের মতো গণধর্ষণ করেছে,
তৃণমূলের নেতা, পঞ্চায়েতে বিজেপিও আছে, 5 দিন ধরে কোনো এফআইআর হয় না। মমতা বললেন, যখন আমরা গেলাম হয়েছে হলো, তার মা যখন কাঁদতে কাঁদতে বলল পুলিশ বলেছে যদি এফআইআর করো তাহলে যারা ধর্ষণ করেছে তারা বলে দিয়েছে বাপের নামে ধর্ষণের কেস দেবো, লাইব্রেরি রেখে দিয়েছে। ভাবুন, মেয়েকে ধর্ষণ করেছে তৃণমূল, বিজেপি সহযোগী, আর পুলিশ বলছে যদি অভিযোগ করো তাহলে তোমার বাপকে ফাঁসিয়ে দেব। আর ভোরের আগে বাসে বেঁধে পেট্রোল ঢেলে গিয়ে ঠিক হাতরাসের মতো হাসকালিতে সেই দলিত মেয়েটাকে পুড়িয়ে মেরেছিল। কোন পোস্টমর্টম হয়নি। রাজ্যের পুলিশ মন্ত্রী হয়ে পুলিশকে লজ্জা ফেলেছেন। আমি বলছি না সব পুলিশ খারাপ, কিন্তু আলুর বস্তায় যদি একটা আলু পচে যায়, আমের ঝুড়িতে যদি একটা আম পচে যায়, তাহলে বাকি লোকেদের তো সরিয়ে রাখতে হয়, নাহলে সব পচে যাবে। তাহলে কয়েকটা পুলিশ অফিসার এই পচা কাজ করেছে বলে আজকে দেখবেন পার্লামেন্টে ভোট হচ্ছে নির্বিঘ্নে হলো। এখনো পর্যন্ত 4 দফায় কেউ খুন হয়নি, শুধু কেতুগ্রামে একটা তৃণমূলকে খুন করেছে, তাই তো? যে খুন হয়েছে তার বউ বলল, তৃণমূল প্রথমে বলে দিল সিপিএম খুন করেছে। এই কেতুগ্রামে কম সন্ত্রাস হয়নি। আমি যখন সন্ত্রাস ভাঙা মিছিল করতে গিয়েছি, আমার গাড়ি আক্রমণ করেছিল। আজকে তৃণমূলকে খুন করছে। বক্তৃতা দেখেননি, 13 জনকে পুড়িয়ে মেরেছে তৃণমূলকে। এখানে অনেকে আছে বলেছিল কি করব দাদা, প্রাণ বাঁচানোর জন্য, মাথা বাঁচানোর জন্য কিন্তু তৃণমূলের ঝান্ডা ধরতে হয়। তৃণমূলকে মারছে, মিথ্যা মামলা দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। যদি বাঁচতে হয় তৃণমূলের ছাদনাতলা থেকে বেরিয়ে আসুন, লাল ঝান্ডা ধরুন, লাল ঝান্ডা আপনাদের বাঁচাবে। আমাদের মিথ্যা মামলা হয়েছে, আমাদের বিরুদ্ধে সন্ত্রাস হয়েছে, খুন হয়েছে, কিন্তু লাল ঝান্ডাকে শেষ করেন। এই জন্য অনেকে বিজেপি ছাই গেছিলেন, বিজেপিকে ভালোবেসে নয়। কারণ তৃণমূল আর সরকার আর পুলিশ আর মিডিয়া প্রচার করেছিল সিপিএম তো শেষ হয়ে গেছে, তাহলে কি হবে? বললো তৃণমূলটা এত খারাপ, চোর জোচ্চোর লম্পট, তাহলে তৃণমূলকে শাস্তি দিতে হলে একটা 56 ইঞ্চি ছাতি চাই, বলেছিল না? 56 ইঞ্চি। আচ্ছা, কোন মানুষের ছাতি 56 ইঞ্চি হয়? আপনাদের পড়ায় দেখেছেন? তারকেশ্বরে দেখেছেন? ওই যে কুস্তিগির মহিলাদের সম্মানার্থী করেছিল বিজেপির এমপি, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তারা পদক ফেরত দিয়ে দিয়েছে। তখন অনেক ছবিতে কুস্তিদের দেখেছেন, কুস্তিগিরদের। কোন পারওয়ানেরও 56 ইঞ্চি ছাতি হয় না। 56 ইঞ্চি ছাতি হয় গরু, মোষে, ষাঁড়ে, জলস্থির, গন্ডারের, হাতি, কোনো মানুষের ছাতি হয় না। কিন্তু মিডিয়া এমন জিনিস, টাকা পেলে সব বলতে পারে। সবচেয়ে বড় চোরটাকে সততার প্রতীক করেছিল, আর যার বুক করছে হেরে যাবো বলে ঝোলা নিয়ে বলছে আমি সন্ন্যাসী হয়ে যাবো, ফকির হয়ে যাবো, চলে যাবো, তাকে 56 ইঞ্চি ছাতিওয়ালা বানিয়েছিল। 10 বছর ধরে তো আছে। কি করলো তৃণমূলের বিরুদ্ধে? দেবু বলেছে, জেলা পরিষদ, পঞ্চায়েত, পুরসভা, সরকার যত লুট করেছে কেন্দ্রীয় প্রকল্পের টাকা, এখন এসে বলছে এরা লুট করেছে, এরা চুরি করেছে, কিন্তু একটাও কেন মামলা করেনি? একটাও কাউকে শাস্তি দেয়নি কেন? বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বলতে পারে না। আমরা বললাম চোখ ধরো, জেল ধরো, ওরা ওদেরকে নিজের পকেটে করবে। তার তো সবাই তুলে ধরতে হয়। তাদের তৃণমূলের যে নেতারা বিজেপি থেকে সবাইকে ধরতে হয়। এই জন্য চোর কখনো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। এই জন্য আমরা বললাম গ্রাম জাগাও, চোর তারা। গ্রাম জেগেছে, শহর জেগেছে, আর যত জেগেছে এদের দুপুকুরি বাড়ছে। মমতা বলেছিল কংগ্রেস 440টা আসন পাবে না, বিজেপি যখন বলেছে 50টা, আর এখন বলছে সরকার বললে আমি বাইরে থেকে সমর্থন করব। তাহলে যারা বলেছিল তোদের খেলতে নেব না, এখন মাঠের ধারে দাঁড়িয়ে বলছে বাবা বামফ্রন্ট আর কংগ্রেস তোমাদের টিম একটু আমাকে নেবে, যদি কিছু না অন্তত নেত্রীর পাশে পোস্টের পাশে দাঁড়াতে তো দেবে। আমরা বলেছি কোন চোরকে আমরা জায়গা দেব না, চোর চোরদেরকে আমরা তাড়াবো। বলে তাহলে তো গেল, টাকা কি করে আসবে? যে টাকাগুলো লুট করবো, টাকা লুট করেছে তো কেউ বললো না। আপনারা বলছে লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, আচ্ছা ওরা ভান্ডার 500 টাকা ভান্ডার বলে? ভান্ডার তো যেটা ওই অর্পিতা আর পাথর বাড়ি থেকে 2000 টাকার পাহাড় বেরিয়েছে, ওইটাকে ভান্ডার বলে। অনুব্রত মন্ডলের গোডাউন থেকে যা বেরিয়েছে
কোল্ড স্টোরেজ থেকে যা বেরিয়েছে, গ্যারেজ থেকে যা বেরিয়েছে, ওর মেয়ের খাতায় যা বেরিয়েছে, সেগুলোকে ভান্ডার বলে। জ্যোতিপ্র মল্লিকের যা বেরিয়েছে তাকে বলে ভান্ডার। যেগুলো অভিষেক বাইরে বিদেশে পাচার করে দিয়েছে সেগুলোকে বলে ভান্ডার, এটাকে বলে ফাঁক। বাঙালির হলো কি, হাতে ফাঁক ধরিয়ে দিয়ে আর বলছে ভান্ডার। আমরা বললাম ওই ভান্ডার আমরা উদ্ধার করবো। কেউ কেউ জিজ্ঞেস করলো কি করে করবেন? আপনাদের এলাকাও দেখবেন, এই তারকেশ্বরে, এই খানাকুলে, আরামবাগে, পুরসুরায়, চন্দ্রকোনায়, যেখানে যেখানে সন্ত্রাস হচ্ছে দেখবেন আঙুর ফুলে কয়েকজনের কলা গাছ হয়েছে, লুটের টাকা সব ইডিসিবিআই বার করবেন। এই প্রচন্ড গরম হচ্ছে তো দেখবেন গরমে শহরের দিকে আখের রস বিক্রি করে, দেখেছেন? খুব দামি মেশিন থাকে না, একদম জুগাড়ু, দুটো চাকা থাকে এরকম, আর তার মাঝখানে রসালো আখগুলোকে ঢুকিয়ে দেয়, তাই তো? তারপর চাকা ঘোরায়, সব রস বেরিয়ে আসে। এই যে অধীর সেলিন বিক্রি হয়েছে, বাম কংগ্রেস বিক্রি হয়েছে, এটা এই দুটো চাকা। আর যত রসালো নেতা আঙুর ফুলে কলা গাছ হয়েছে তৃণমূলের, তাকে ভেতরে ঢোকাতে হবে। রস বেরোবে তো, এমনি এমনি বেরোবে না, চাকাটা ঘোরাতে হবে। না চাকা ঘুরলে মজা লাগে, কিন্তু চাকা ঘোরা আমি চলে যাচ্ছিলাম আসার বলতো আমি একটু ঘোরাই, কারণ টুন টান করে ঘন্টা বাজে, তাই তো? এখন কিন্তু আমার মোটর লাগিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি ওটা করবে। তাহলে আগামী 5 দিন বিপ্লবের জন্য আপনারা একটু চাকা ঘোরাবেন, তৃণমূলের সব রস বার করবো, সব লুটের টাকা, চিটফান্ড থেকে, ছাওড়া থেকে, ঘরের টাকা, বিধবা টাকা, প্রতিবন্ধী টাকা, এসসি এসটিদের হস্টেল ভাতার টাকা, সব চড়াই মাল উদ্ধার হবে। বলছে ওরা গেলে নাকি টাকা বন্ধ হয়ে যাবে। বলে আমি চুরি করছি, কিন্তু আমি যদি না থাকি তাহলে তোমার মালটা থাকবে না, আরো বেশি মাল থাকবে। চুরিটা বন্ধ করতে হবে। যে যা পাচ্ছে তার 4 গুণ বেশি পাবে, যারা পাচ্ছে না তারাও পাবে। শুধু শর্ত হচ্ছে চোরদেরকে জেলে ঢোকাতে হবে আর চোরাই মাল উদ্ধার করতে হবে। সেই কাজটাই আমাদের করতে হবে। এইটা হচ্ছে সেমিফাইনাল। বাম এবং কংগ্রেস জোট হয়েছে, কারণ দিল্লির মসনদ থেকে যদি এই চৌকিদারকে না সরানো হয় তাহলে চোরদেরকেও সরানো যাবে না। চোরের সঙ্গে চৌকিদারের সাঁঠগাঁঠ হয়ে যাবে। আমি বলছি না, বিচারপতি অমৃতা সিনহা হাইকোর্টে দাঁড়িয়ে বলেছেন যে অভিষেকের সম্পত্তি লিপ্স এন্ড কাউন্ট বাড়লো কি করে 18,000 গুণ 2013 পর থেকে। আচ্ছা 13 পরে কেন? প্রশ্ন আছে। 1999 সালে তৃণমূল তৈরি হলো, সম্পত্তি বাড়লো 13 পরে, সরকার হলো তৃণমূলের 11তে, 13 পরে কি হলো? মোদী প্রধানমন্ত্রী হয়েছে। সাইয়া ভাই কোতোয়াল ডর পায়গা। থানার আইসিওসি যদি চোর বাংলার খুনের যদি দালাল হয়ে যায় তাহলে তার দাপট আরো বেড়ে যায়। তাহলে এই তৃণমূলের দাপট বেড়ে গেছে, ওখানে সাঁঠগাঁঠ হয়ে গেছে। মমতা নিজে বলেছেন, মোদী যখন বললো আমি শাড়ি পাঠাই, মমতা কি বললো? আমি মোদী বলল, মমতা বলেন পাঞ্জাবি পাঠায়, কুর্তা। আচ্ছা বলুন তো, পাঞ্জাবি প্লিজ বললে আমি মেনে নিতাম, কারণ সে নিজের মাকে মোদী একদম ফিটফাট পাঞ্জাবি পড়ে, আমার মতো ঢল ঢলা না, লম্বা হাত লম্বা চুল না, একদম ফিটফাট হয় না। তাহলে পাঞ্জাবি যে পাঠায় মমতা, তো মোদীর বুকের মাপ কত, ঝুল কত, হাতা কত, গলা কত, এটা জানলো কি করে? अंदर की बात है, ममतार জন্য এই अंदर की बात है, আর মোদীর জন্য এই আরাম का मामला है। बीजेपी নেতারাও জানে না কিন্তু মোদীর কি মাপ, ওই জন্য 56 ইঞ্চি বলে, তো মমতা ঠিক জানে। পরিষ্কার কথা, বাইরে ঝগড়ার নাটক করছে, ভেতরে তলায় তলায় এক। আজকে মানুষ বুঝেছে, সবচেয়ে বেশি বুঝেছে বাঙালি মুসলমানগুলো। মমতা ওদেরকে একটু হেজাব পরে, ইনশাআল্লাহ মাসাল্লাহ করে, একটু সিদ্দিকুল্লাহ চৌধুরী, একটু মৌলানা বরকতি দেখিয়ে বলেছিল না, আরে বাপরে বাপ, সব মুসলমানদের 10,000 মাদ্রাসা করে দিয়েছে, পুরপুরায় রেল লাইন করে দিয়েছে, বাংলায় মেডিকেল কলেজ করে দেবে, কিচ্ছু করেনি। কিন্তু বিজেপি হিন্দু ভাই বোনদেরকে বললো দেখো মমতা এসে সব মুসলমানদের করে দিল। তাহলে যে একটা মমতার বিরুদ্ধে হওয়ার কথা ছিল, মমতাকে মমতাজ সাজিয়ে দিয়ে মমতাজের বিরুদ্ধে হলো, তাহলে একটা মুসলমানদের বিরুদ্ধে হলো। তাহলে পেল না মিঠির খেতে, কিন্তু বদনাম হয়ে গেল। এখন তারা এই খানাকুলে দেখবেন, এই আরামবাগে দেখবেন, আশেপাশে দেখবেন,
তারা বুঝতে পারছে। মুর্শিদাবাদে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম, মালদায় গিয়ে দাঁড়িয়েছিলাম, মমতাকে পাগল করা যথেষ্ট, এখন আর হিজাব করে ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলছে না। বেশি দিন ধোকা দেওয়া যায় না, মানুষ সরছে। আর তাদের থেকে যারা তপশিলি জাতির মানুষ, যারা এই জন্য রাগ করে গিয়েছিলেন, তিনিও উপরে রাগ না, কারণ জাহাঙ্গীর, শাহজাহান, শওকত মোল্লা, কাজল শেখ, অনুব্রত, জ্যোতিপ্রিয়, পার্থ ভৌমিক, অভিষেক, এদের নাম তো পরে আসছে, ওরা তো পেছনে, পর্দার পেছনে। সামনে কারা ছিল? সব মুঘল সম্রাটদের মতো। তাহলে আর মিডিয়া যখন করলো, বিজেপি এরকম করলো, দেখো জাহাঙ্গীর কি করছে, দেখো শাহজাহান কি করছে, বলছে না শিবু সর্দারও আছে, বলছে না শিবু হাজারাও আছে, তাহলে অনুব্রত আছে, জ্যোতিপ্রিয় আছে। চুরি যখন করে, ডাকাতি যখন করে, মস্তানি যখন করে, ওটা কোনো ধর্ম দিয়ে করে না, ধর্মটাকে বর্ম হিসেবে ব্যবহার করে, বর্ম হিসেবে ব্যবহার করে। ওই বলেছিল না মমতা কবচ, হ্যাঁ এটাই তো বলেছিল। তাহলে এই বর্মটা ভেদ করে মানুষ বুঝতে পারছে আসলে কি। যেরকম শিখণ্ডী দাঁড় করিয়ে হয় যুদ্ধ, যেরকম গর্ব করে হয় যুদ্ধ, এরকম এরা ধর্মকে গর্ব করে করে অপকর্ম। যারাই ধর্মকে ব্যবহার করে বুঝবেন ভোটের জন্য, রাজনীতির জন্য, দাও মে কুছ কালা হয়। আমরা এখানে বক্তৃতা করছি, বিপ্লব আছে, দেবু আছে, প্রধান আছেন, কংগ্রেসের নেতা হুজুর আছেন। আচ্ছা, আমাদের কোন সাধু সন্ত মহান মমতাকে কেন, বিজেপিকে কেন মন্দির মসজিদের কথা বলতে হয় বুঝতে পারছেন? আমি শেষ কথা বলবো, আগেকার আমার বয়সী লোকেরা বুঝতে পারবেন, এখন তো সব জেরক্স হয়ে গেছে। আগে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো না, ভর্তি হওয়ার জন্য সব ফুল কপি লাগতো, নকল লাগতো না, অ্যাটেস্ট করে দিতে হতো না, এখন অ্যাটেস্ট করে। তাহলে কেন অ্যাটেস্ট করে? কারণ ওটা আসল নয়, সত্যি নয়, নকল। কিন্তু ওটাতে যদি করে একটা গেজেট অফিসার, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, হেডমাস্টার, এমএলএ যদি স্ট্যাম্প মেরে দেয়, তাহলে ওটা আসলের মতো চলে যায়। তাহলে এই বিজেপি আর তৃণমূল নেতারা যেহেতু মিথ্যে কথা বলছে, সত্য কথা বলছে না, নকল নাটক করছে, এই জন্য ধর্মগুরুদের লাগে, ওরা অ্যাটেস্ট করে দেয়। তখন লোকে বলে, আরে বাবারে, সাধু সন্ত মহান্ত বলছে, মৌলানা মৌলভী কাজীও বলছে, ইমাম মজ্জনও বলছে, মানে নিশ্চয়ই ওটা সত্য না হলেও সত্যের মতো চলে যাবে। ওদেরকে, ওদের স্ট্যাম্পটাকে ব্যবহার করছে, ধর্মের স্ট্যাম্পকে, মিথ্যাকে সত্য করার জন্য। আর আমরা যেহেতু যা সাদা যা কালো পরিষ্কার করে দেবো। পার্লামেন্টে দেখেছেন চিট ফান্ডের টাকা, অ্যাসেম্বলিতে যখন দেবলীনা হেমব্র বললো, গৌরব চ্যাটার্জি বললো, তখন তাকে মেরে তাড়িয়ে দিল, বললো বিরোধী সুন্দর করতে হবে। যখন সন্দেশ খানিকতা নিরাপদ সরকার বললো, আজকে বিজেপির নেত্রী সোনালী গুহ, মমতার সঙ্গিনী, ডেপুটি স্পিকার মাইক বন্ধ করে দিল। কোন খবরের কাগজ, কোন টেলিভিশন চ্যানেল একটা কথা বললো না গত 10 বছর ধরে সন্দেশখালী লুটের কথা। এখানে ভবাদিঘিতে যখন জমি নিয়ে লড়াই করছিল, তৃণমূলের মস্তানি, গুন্ডামি, পুলিশ তাদের সব দিয়েছিল, কিন্তু মিডিয়া কখনো সেটাকে বড় করে দেখায়নি। এখন তারাও বাধ্য হচ্ছে আসল কথাটা বলার জন্য, কারণ বিজেপি আর তৃণমূলের দাপটটা কমেছে আর লাল ঝান্ডার দাপট বেড়েছে। নিজের শক্তিতে ভোটটা করতে হবে। বললো না সভাপতি কোথায় বলার সময় বললেন, চোখে চোখ রেখে। মুর্শিদাবাদে আমরা শুধু চোখে চোখ রেখে গেছিলাম, বর্ধমানে, বীরভূমে, আপনাদের পঞ্চায়েত নির্বাচনে কাস্তের কথা বললাম তো, হাড়ে যখন হাত দেয় না তাকে কি বলে? অর্ধচন্দ্র। শুদ্ধ বাংলা ভাষায় কি যদি বলি? অর্ধচন্দ্র মানে না? হ্যাঁ, এই অর্ধচন্দ্র, ফুলমুন না, এটা কাস্তের মতো। তাহলে কাস্তেটা দিয়ে ধান কাটা যায়, কিন্তু যে হাত দিয়ে কাস্তে ধরা যায় সেটা দিয়ে মস্তানদের ঘাড়ে হাতও রাখা যায়। এবং আমরা বলছি চোখে চোখ রেখে নয়। পুলিশ ছাড়া কোনো মস্তানি চলে না। দুর্ভাগ্য আমাদের রাজ্যে, ইলেকশন কমিশন বলেছে কোন পুলিশ বুথের মধ্যে ঢুকতে পারবে না। এর চেয়ে বেশি লজ্জা হতে পারে? কেন্দ্রীয় বাহিনী থাকবে সব বুথে, সব বুথ সিসিটিভি ক্যামেরায় মনিটর হবে, পঞ্চায়েতের মতো না।
আমাদের নিজের প্রতিনিধিরা দেখবে, বিডিও অফিসও দেখবে, ইলেকশন কমিশনও দেখবে। ভুয়ো ভোটার জানতাম, ভুয়ো সিবিআই অফিসার জানতাম, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর ভুয়ো ডিগ্রি জানতাম, কিন্তু নির্বাচন করতে গিয়ে দেখলাম ভুয়ো পোলিং এজেন্টও বসে আছে। আমাদের পোলিং এজেন্টকে মেরে আত্মহত্যা করে দিয়ে আর তৃণমূল মোহাম্মদ সেলিমের এজেন্ট সেজে গিয়ে বসে গেছে। আর মোহাম্মদ সেলিমের এজেন্ট হওয়া এত সহজ কথা নয়, কোন চোরটা হতে পারে না। ইলেকশন কমিশন বলছে, প্রিজাইডিং অফিসার সেখানে আপনার লোক তো আছে, আর আমার সাংবাদিকরা বলছে যে আপনার এজেন্টটা কলা বাগানে গোয়াচ্ছে। তাকে গিয়ে তুলে নিয়ে এসে ওই এজেন্টটাকে ধরে পুলিশের হাতে দিয়ে, আর সেই হাত মরা কমরেড আমার, সে কিন্তু সারা দিন ওখানে আত্মটাকে বসেছিল, বুধ হত্যা করেছে। হবে লড়াই। আমার গলা তো কদিন ধরে চিৎকার করতে গেছে, আপনারা তো যায়নি। হবে লড়াই।